ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন থেকে বিভ্রান্ত হয়ে উঠেছে। কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনো ঠিক সেই জায়গায়, ঠিক তেমন করেই বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হয়েছিল ভদ্রলোকের মাথাটা আসল নয়, শ্বেত পাথরের কিংবা তেমনই কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করেছিলেন না, মাথাটা নকল নয়, আসলেই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন? কেনই বা কথা বলেন না? এ কি রকম ভদ্রতা? নমস্কার শ্রোতা বন্ধুরা, এই তো সেই রবিবারের সময় যখন নিস্তব্ধে ঢুকে পড়া রহস্যে ঘেরা ভৌতিক কাহিনীর মধ্যে, যেখানে আপনারা ভূতের দেখা পেলেও পেতে পারেন। আজকের উপস্থাপনা ডাক্তারের বিপদ। লেখক সৌরেন দত্ত। সৌরেন দত্ত জন্ম থেকে তার ছেলেবেলা কাটে ঝাড়খণ্ডের পালামৌ জেলার জাপলার জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে। এরপর তিনি কলকাতায় চলে আসেন উচ্চশিক্ষার জন্য। লেখার জগতে তার প্রবেশ মূলত সামাজিক ঔপন্যাসিক, গল্পকার ও কবি হিসেবে। সাহিত্যের শুরু 70 দশকের ঘরোয়া ও প্রাসাদ পত্রিকা থেকে। এরপরেই লেখক তার লেখায় পরিবর্তন আনেন, সাহিত্য থেকে রহস্য সাহিত্য, এবং সেই ধারা আজও অব্যাহত রেখেছেন। বিভিন্ন রহস্য গোয়েন্দা পত্রিকা যেমন রোমাঞ্চ, অপরাধ, ক্রাইম, ক্রিমিনাল ও ইত্যাদি। লেখকের প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে অন্যতম হল হ্যালো ইন্সপেক্টর, ক্রিমিনাল অমনিবাস, গোয়েন্দা যখন নিজেই খুনি, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে লালবাজার, সিআইডি, ফরেন্সির ফাইল ইত্যাদি। এছাড়াও তিনি অনেক বিদেশি সাহিত্য অনুবাদ করেছেন। বর্তমানে লেখক ভৌতিক গল্প উপন্যাস লেখায় হাত দিয়েছেন। চলুন তো আর দেরি না করে শুরু করা যাক আজকের উপস্থাপনা ডাক্তারের বিপদ। অনেক আগের কথা। সন্ধেবেলায় পাশের গ্রাম থেকে ডাক এলো, না গেলেই নয়। রোগীর অবস্থা শুনে ডাক্তারবাবু না বলতে পারলেন না। এসেছিলেন এক ভদ্রলোক। ডাক্তারবাবু ভাবলেন যাই, আর তাছাড়া সেবাই তো তার ধর্ম। অগত্যা ডাক্তারবাবুকে যেতেই হলো। দূর অবশ্য বেশি না, 2টি গ্রামের মধ্যে মাইল 4 একটা বিলের ব্যবধান। এই বিলটা সম্বন্ধে চারপাশে লোকেদের অনেক কালের ভয় আছে। বিশেষ করে বিলের মাঝামাঝি জায়গায় যে বহুকালের বুড়ো বটগাছ আছে, সেখানে যে অসংখ্য ভূতের বাস, তাতে আর কারো সন্দেহ নেই। কিন্তু রোগীর বাড়ির লোক যখন ভরসা দিলে যে তারা তাকে নিজে পৌঁছে দিয়ে যাবে, তখন আর ভয় করবার কি আছে? 3 বার দুর্গা নাম স্মরণ করে হংসেশ্বর ডাক্তার সন্ধেবেলাতেই বেরিয়ে পড়লেন। ডাক্তারবাবু রোগী দেখে ওষুধের ব্যবস্থা করে যখন ফিরলেন, তখন রাত 10টার বেশি নয়। ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। তার ওপর সঙ্গে আলো নিয়ে আসছে 2 জন বিখ্যাত লাঠিয়াল। ডাক্তারবাবু নির্ভয়ে খোশ গল্প করতে করতে চলে আসছেন। বরণ বেশ ভালোই লাগছিল। যে বটগাছের সম্বন্ধে সকলেরই ভয়, তারই নিচ থেকে আসতে তার গা ছমছম করলেও কেমন একটু গর্ববোধ করছিল। এমনই করে আস্তে আস্তে যখন প্রায় গ্রামের সীমানায় এসে পৌঁছেছেন, আর মাত্র মাইলখানেক বাকি, হঠাৎ একটা মস্ত বড় ঘোড়া ছুটতে ছুটতে তার প্রায় গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লে। এত রাত্রে হঠাৎ ঘোড়া দেখে এরা 3 জনেই চমকে উঠলেন। ডাক্তারবাবু অবাক হয়ে সঙ্গের লোকেদের জিজ্ঞাসা করলেন, এটা কার ঘোড়া হে? বেশ চমৎকার ঘোড়াটি তো। একজন ঘোড়াটিকে ভালো করে দেখে বললে, সম্ভবত মদননগরে বাবুদের, তারা একটা নতুন ঘোড়া কিনেছেন,
বোধহয় সেটা। ডাক্তারবাবুর ঘোড়ার খুব শখ। তিনি ঘোড়াটির গায়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বললেন, কিন্তু দুষ্টু ঘোড়া বলে তো বোধ হচ্ছে না। একে ঘোড়ার শখ, তার উপর সমস্ত দিন হেঁটে হেঁটে তার পায়ের আস্ত আর কিছু ছিল না। ঘোড়াটি দেখেই তার লোভ হচ্ছিল। এটায় চড়া যেতে পারলে আর মাইলখানেক হাঁটার দুর্ভোগ ভুগতে হয় না। একজন লাঠিয়াল সঙ্গী তার মনের কথা বুঝে বললে, যাবেন নাকি এটাতে চড়ে? কাল সকালে খোঁজ করতে এলে দিয়ে দিলেই চলবে। ডাক্তার মনে মনে লোভে উসকুস করলেন। প্রকাশ্যে একটু ইতস্তত করে বললেন, সে কি হয়, কার না কার ঘোড়া, হয়তো কিছু বলবে। চোখ পাকিয়ে লাঠিয়াল সঙ্গী বললে, বললেই হলো, আমরা কি চুরি করেছি নাকি? জানতো চড়ে, যা হয় সেটা আমরা বুঝবো। এই বলে ছাতি ফুলিয়ে ঘুষি মারল। আসল কথা, এতে তাদেরও স্বার্থ ছিল। এইখান থেকে ডাক্তারবাবুকে ঘোড়ায় উঠিয়ে বিদায় করতে পারলে তাদের আর গ্রাম পর্যন্ত যেতে আসতে হয় না। ডাক্তারের নিজের তাগিদও কম নয়। সকাল সকাল বাড়ি ফেরা তার নিতান্তই প্রয়োজন। দুজন বিখ্যাত লাঠিয়ালের ভরসা পেয়ে তিনি আর দ্বিধা করলেন না। টপ করে ঘোড়ায় উঠে বসলেন। আস্তে আস্তে ঘোড়া গ্রামের দিকে চলতে লাগলো। তা দেখে লাঠিয়াল দুজন স্বস্তির নিঃশ্বাস ফেলে গ্রামের দিকে ফিরে চলল। ডাক্তারবাবু এককালে ভালো ঘোড়সওয়ার ছিলেন। এখনো ঘোড়া দেখলে তার পা সুড়সুড় করে। অনেকদিন পর ঘোড়া পেয়ে তার ইচ্ছে হলো একটা ভালো চাবুক পেতে। হাতে চাবুক তো ছিল না, একটা ভাঙা ছাতা ছিল। সেটাই দিয়ে সজোরে তিনি আঘাত করলেন ঘোড়ার গায়ে। তীরের মতো ঘোড়া ছুটল। বহু ঘোড়া তিনি একালে চড়েছেন। অনেক বদখেয়ালি তেজি ঘোড়া সায়স্তাও তিনি করেছেন, কিন্তু কখনো ঘোড়া যে এত জোরে দৌড়তে পারে এ ধারণাই তার ছিল না। থামাবার জন্য তিনি বহু চেষ্টা করেন, কিন্তু কিছুতেই থামানো যায় না। ঘোড়া তীরের মতো হাওয়া কেটে ছোটে। মনে হলো মাটিতে যেন তার পাই ঠেকছে না। একখানা গ্রাম চোখের নিমিষে পাশ কেটে চলে যাচ্ছে। বিলের রাস্তা, রাস্তা বলে আর কিছুই নেই, কেবল বাবলার বন। তার মধ্যে দিয়ে ঘোড়া বিদ্যুৎ বেগে কোন দিকে ছুটে চলেছে ডাক্তারবাবু কিছুই ঠিক করতে পারলেন না। কেবল বাবলার বনের মধ্যে দিয়ে ছুটছে দেখে তিনি মাথা একটু নিচু করে ফেললেন আর ঘোড়ার গলা জড়িয়ে ধরলেন। হঠাৎ একটু ভরসা হলো। কিছু দূরে একটা নদী দেখে তিনি অনুমান করলেন রূপসী নদী, কারণ এদিকে আর বড় নদী নেই। চাঁদের আলোয় নদীর জল চকচক করছিল। তা দেখে ভরসা হলো এইবার ঘোড়াকে থামাতেই হবে। রূপসী নদী বড়ই ভয়ঙ্কর এবং অনেক জল তাতে। যথেষ্ট জলের পরিমাণ বেশি থাকায় তিনি একটু ভয়ও করলেন, কিন্তু এতটুকু ভাবতে তার যতখানি সময় লাগলো ততক্ষণে ঘোড়া নদীর ওপারে পৌঁছেছে। ততক্ষণ পর্যন্ত ডাক্তারবাবুর জ্ঞান ছিল, কিন্তু ঘোড়া কি করে এক লাফে নদীর ওপার চলে গেল তা তিনি নিজেই বুঝতে পারলেন না। ভয়ে তার সমস্ত শরীর কুঁকড়ে গেল। তিনি চোখ বন্ধ করে নিলেন। এমনি করে কতক্ষণ চলেছিলেন জানেন না। হঠাৎ এক সময় দেখলেন প্রকাণ্ড বড় এক রাজবাড়ির দেউড়ির ভেতর দিয়ে একজন ঘোড়ার লাগাম চেপে ধরলে এবং আরেকজন তাকে পরম সমাদরে নামতে ইঙ্গিত করলে। ডাক্তারবাবুর তখন জ্ঞান ছিল বলা চলে, আবার ছিল নাও বলা চলে। তিনি চোখ মেলে সব দেখছিলেন এবং কান দিয়ে সব শুনেছিলেন, কিন্তু কিছুই পরিষ্কার করে বুঝতে পারছিলেন না। চাকরের ইঙ্গিত মতো তিনি তার পিছু পিছু হলঘরের বারান্দায় গিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে আরেকজন চাকর তার পা ধোয়ার গামছা নিয়ে এলো। ডাক্তারবাবু হাত মুখ ধুয়ে অনেকটা সুস্থ বোধ করলেন। তারপর হলঘরে গিয়ে তিনি বসলেন। মস্ত বড় হলঘর, নিচে ঘরজোড়া ফরাস পাতা,
অনেকগুলো তাকিয়ে এখানে ওখানে ছড়ানো। ওপরে ঝাড়ের আলোয় সমস্ত ঘর যেন ঝলমল করছে। আর সেই ঘরের মাঝখানে একটি বৃদ্ধ ভদ্রলোক চোখ বন্ধ করে নীরবে আলবোলা টানছেন। তার মাথায় প্রকাণ্ড টাক, ঝাড়ের আলোয় চকচক করছে পাকা আমের মতো টুকটুকে রং। গায়ে একখানি ফিনফিনে হাত কাটা বেনিয়ান, বাঁ হাতে সোনার তাগাদা দেখা যাচ্ছে, পরনে দামি একখানি ধুতি। তিনি কেমন যেন বিমর্ষভাবে বসে আছেন। তিনি ডাক্তারবাবুর দিকে তাকিয়ে নীরবে ঘাড় নেড়ে বসতে বললেন। তার চোখের দিকে তাকিয়েই ডাক্তারবাবু নিজের অজান্তেই শিউরে উঠলেন। মরা ছাগলের মতো ঘোলাটে চোখ, মানুষের দেখা যায় না। সে দৃষ্টিতে হাড়ের ভেতর পর্যন্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। তিনি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলেন। ঘর নিস্তব্ধ, কেবল দেয়ালের বড় ঘড়িটা টিকটিক করছিল। ডাক্তারবাবু চেয়ে দেখলেন, রাত্রি মোটে 12টা 5। ভয় করবার কিছুই নেই। এতক্ষণ মাঠে মাঠে ঘুরেছিলেন, এখন বরং লোকালয়ে ভদ্রলোকের আশ্রয়ে এসে পৌঁছলেন। তবুও কেমন যেন একটা অজানা ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। এক গ্লাস জলের জন্য কাকে বলা যায় ভেবে এদিকে ওদিকে চাইতে লাগলেন। একটা চাকর এসে রূপোর গ্লাসে এক গ্লাস শরবত এনে তার সম্মুখে নামিয়ে রাখলেন। ডাক্তারবাবু খুশি হয়ে তার দিকে চাইতেই তার চোখে চোখ পড়ে গেল। ডাক্তারবাবু চমকে উঠলেন, তার হাত কেঁপে উঠল। আশ্চর্য, এর চোখও তেমনি ঘোলাটে, কিন্তু তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছিল। তিনি ঢক ঢক করে এক নিঃশ্বাসে শরবত পান করে ফেললেন। আহ, এমন চমৎকার শরবত তিনি কখনো খাননি। শরীর যেন ঝুড়ে গেল। তখনই আরেকজন পান তামাক নিয়ে এলো। ডাক্তারবাবু তার চোখটা কেমন দেখবার চেষ্টা করলেন, কিন্তু লোকটা যেন তার মতলব বুঝতে পেরে ঠিক করে একটু হেসে চোখ নামিয়ে সরে গেল। ডাক্তারবাবু আর কিছু বললেন না। একটা পান মুখে দিয়ে তামাক টানতে লাগলেন। কোথাকার তামাক এটা, চমৎকার তামাক। খেতে খেতে সুখে তার চোখ বুজে আসছিল। সেই বুড়ো ভদ্রলোক তখনও এক মনে তামাক টেনেই চলেছিলেন, কিন্তু একটা কথাও বলছিলেন না। বাইরে বহু লোকজন যাতায়াত করছিল, কিন্তু তাদের কারো মুখে কোনো হাসি নেই, একটা কথাও নেই। আরও একটা আশ্চর্যের বিষয়, ডাক্তারবাবু চারিদিকে চেয়ে দেখেন সবাই চোখ নামিয়ে চলছে। এতগুলো লোক যে বাড়িতে রয়েছে তা চোখে না দেখলে বোঝার উপায় নেই। কথা তো কেউ বলছেই না, এমনকি তাদের পায়ের শব্দও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ডাক্তারবাবুর মনে হলো এ বাড়িতে হয়তো কারো কঠিন অসুখ করেছে, হয়তো যখন তখন ব্যবস্থা নিতে হতে পারে। ব্যাপার দেখে কর্তা বাইরে এসে গালে হাত দিয়ে বসেছেন। লোকজনের মুখ দিয়ে আর কথা সরছে না। কিন্তু তিনি বুঝতে পারছিলেন না এই বাড়িটা কাদের হতে পারে। এরা যে রাজবিশেষ লোক তাতে সন্দেহ নেই। এদিকে 20-25 মাইলের ভেতরে প্রতিটা গ্রামে কখনো না কখনো কোনো না কোনো উপলক্ষে তিনি দেখেছেন ঘোড়া তাকে 2 ঘন্টার মধ্যে এখানে এনে ফেলেছে। যতই জোরে ছুটুক, 2 ঘন্টায় কতই বা রাস্তা যাওয়া যায়। বহু চেষ্টা করেও তিনি বুঝতে পারলেন না এই বাড়িটা কি কখনো তিনি দেখেছেন, মনেও করতে পারলেন না। ব্যাপারটা বুড়ো ভদ্রলোককে জিজ্ঞাসা করবেন মনে করেছেন। এমন সময় খাবারের ডাক এলো। ডাক্তারবাবু খেতে গেলেন। খাবারের আয়োজন দেখে ডাক্তারের চক্ষু স্থির। প্রকাণ্ড সোনার এক থালায় খান কয়েক ফুলকো লুচি, তার চারিদিকে কত যে তরকারি থরে থরে সাজানো। গরিব ডাক্তারবাবু কখনো তার চোখেও দেখেননি। রাত হয়েছে,
অতিরিক্ত পথশ্রমে ক্ষুধাও কম লাগেনি। তিনি আর কাল বিলম্ব না করে বসে পড়লেন। খেতে বসেই মনে হলো সবই আছে বটে, কেবল একটু নুন আর লেবু নেই। কথাটা তার মনে উদয় হওয়া মাত্র ঠাকুর এসে রেকাবিতে নুন আর লেবু রেখে গেল। সব রান্নাই চমৎকার হয়েছিল, বিশেষ করে তোপসে মাছ ভাজা বড়ই ভালো লাগলো। এদিকে তোপসে মাছ তো পাওয়াই যায় না, ভদ্রলোক কি করে কোথা থেকে জোগাড় করলে কে জানে। ডাক্তারবাবু মনে মনে একটু হাসলেন। যে ভদ্রলোক এত কষ্ট করে দুষ্প্রাপ্য তোপসে মাছ জোগাড় করেছেন, আর গলদা চিংড়ি জোগাড় করতে পারেননি। চিন্তা করা মাত্রই চিংড়ি মাছের মালাইকারি এলো। ডাক্তারবাবু কিন্তু এ কথা ভেবে দেখলেন না যে তিনি মনে মনে চিন্তা করা মাত্রই একটা জিনিস এসে উপস্থিত হচ্ছে, সেটা কি করে। ভাবলেন বোধ হয় দিতে ভুলে গিয়েছিলেন, এখন এনে দিচ্ছে। ফলের থালাটা কোলের কাছে টেনে এনে দেখলেন ফলের আর কিছুই বাকি নেই, এক আম ছাড়া। তা এবারে এদিকে আম মোটেও হয়নি। গোড়ায় মুকুল ভালোই হয়েছিল, কিন্তু ফাগুনের গোড়ায় কদিন কি যে কাল বৃষ্টি হলো, একটিও মুকুল রইল না, সব ঝরে গেল। আম সেই জন্যেই নেই। কিন্তু সেই মুহূর্তে মালদহের ভালো ফজলি আম যখন তার সামনে এলো, তখন তার আর বিস্ময়ের সীমা রইল না। অবাক হয়ে ঠাকুরের মুখের দিকে চাইলেন। সেই চোখ, সেই মরা ছাগলের মতো ঘোলাটে। ঠাকুর সঙ্গে সঙ্গে যেন অপ্রস্তুত হয়ে হেসে চোখ নামিয়ে সরে গেলেন বটে, কিন্তু সেই এক মুহূর্তেই দৃষ্টি তার হাড়ের ভেতর পর্যন্ত ঠকঠক করে কাঁপিয়ে দিল। ডাক্তারবাবু পরম পরিতোষ সহকারে আহার করেও কেমন যেন তৃপ্তি পেলেন না। তার মন তখন থেকে বিভ্রান্ত হয়ে উঠেছে। কি যে করবেন ঠিক করে উঠতে পারছেন না। কস্তুরী সুবাসিত পান মুখে দিয়ে সুগন্ধি তামাক টানতে টানতে একবার মনে হলো পালিয়ে যান। এই থমথমে বাড়ি, বিশেষ করে ওই বুড়ো ভদ্রলোকটিকে তিনি কিছুতেই সহ্য করতে পারছিলেন না। ভদ্রলোক এখনো ঠিক সেই জায়গায়, ঠিক তেমন করেই বসে, মুখে গড়গড়ার নল। মাঝে মাঝে ডাক্তারবাবুর মনে হয়েছিল ভদ্রলোকের মাথাটা আসল নয়, শ্বেত পাথরের কিংবা তেমনই কোনো কিছুর। কেবল থেকে থেকে ধূমপান করে প্রমাণ করেছিলেন না, মাথাটা নকল নয়, আসলেই। কিন্তু ভদ্রলোক চোখ তুলে তাকান না কেন? কেনই বা কথা বলেন না? এ কি রকম ভদ্রতা? এমন সময় ভেতর থেকে ডাক্তারবাবুর ডাক এলো রোগী দেখবার জন্য। রোগীর নামে ভদ্রলোক চাঙ্গা হয়ে উঠলেন। তাই বটে, বাড়িতে কঠিন রোগী না থাকলে লোকে এমন বিমর্ষ হয়ে চুপচাপ থাকে না। ডাক্তারবাবুর উৎসাহের সাথে ভেতরে গেলেন। কত ঘর, কত বারান্দা যে পার হলেন তার ইয়ত্তা নেই। এত বড় বাড়ি রাজা রাজরাদের ছাড়া কারো হয় না। কিন্তু কোথাকার রাজা এরা? কি এদের নাম তিনি কি শুনেছেন কখনো? কি জানি এ কোথাকার দেশ, কোন রাজা? অবশেষে রোগীর ঘরে উপস্থিত হলেন। প্রকাণ্ড বড় হল ঘরের এক প্রান্তে একখানা মেহগিনি খাটের ওপর রোগী আপাতমস্তক একখানা চাদর ঢাকা দিয়ে শুয়ে আছে। তার মাথায় একরাশ চুল খাট থেকে মেঝেতে লুটিয়ে পড়েছে। শিয়রে একটি মোমবাতি টিমটিম করে জ্বলছিল। সে আলোয় এত বড় ঘরের কিছুই আলো হচ্ছিল না, কেমন অদ্ভুত ধরনের ঝাপসা দেখাচ্ছিল। খোলা জানলা দিয়ে ঘরে স্থানে স্থানে চাঁদের আলো এসে পড়ছিল। ডাক্তারবাবু অবাক হয়ে দেখলেন সেই বুড়ো ভদ্রলোক ইতিমধ্যেই কি করে তার আগেই এসে ঘরের মাঝখানে বসে আছেন। এ ঘরেও জাজিম পাতা, আর ভদ্রলোক নিচের ঘরের মতো অবিকল তেমনি করে বসে, চোখ নামানো, মুখে সেই গড়গড়ার নল, নিস্তব্ধে বসে।
কিন্তু অত্যন্ত নিরীহ ডাক্তারও রোগীর সামনে চটপটে হয়ে পড়েন। ডাক্তারবাবু একবার ঘরের চারিদিকে তাকিয়ে যেন কোনো কিছুরই ভ্রুক্ষেপ না করে রোগীর পাশের খালি চেয়ারটায় বসে পড়লেন। কারো দিকে না চেয়েই যেন দেওয়ালকে লক্ষ্য করে বললেন, কতদিন থেকে অসুখ হয়েছে? অসুখটা কি? ডাক্তারবাবু আবার জিজ্ঞাসা করলেন, কই দেখি মা আপনার হাতটা। এতক্ষণে যেন রোগীর দেহে স্পন্দন দেখা গেল, কিন্তু মুখের ঢাকা খুললে না, বোধহয় স্ত্রীলোক বলে। ডাক্তারবাবু আরো এগিয়ে এসে আরেকবার বললেন, দেখি হাতখানা। বলে হাত বাড়াতেই আর একখানা হাত চাদরের ভেতর থেকে ধীরে ধীরে তার হাতে এসে ঠেকল। মাংসহীন হাত, একখানা আস্ত হাড়। ডাক্তারবাবুর সমস্ত দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। ভয়ে তিনি চোখ বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে বাতি গেল নিভে। হা হা করে চারিদিক থেকে আওয়াজ উঠল। মনে হলো সে শব্দে যেন সমস্ত বাড়ি হুড়মুড় করে ভেঙে তার মাথায় এসে পড়বে। আর চোখ বন্ধ করেও তিনি দেখতে পেলেন হাজার জোড়া ঘোলাটে চোখ চারিদিকে হাওয়ায় যেন নেচে বেড়াচ্ছে আর মিটি মিটি ইশারায় তাকে যেন ডাকছে। ডাক্তারবাবু অজ্ঞান হয়ে চেয়ার থেকে সশব্দে মেঝেতে পড়ে গেলেন। যখন তার জ্ঞান হলো তখন ভালো করে ভোরও হয়নি। দেখলেন বাড়িটা বড় বটে, কিন্তু রাতে যে ঐশ্বর্য দেখেছেন তার আর কিছুই নেই। দেওয়ালের চুনবালি খসে খসে পড়েছে, ঘুলঘুলিতে হাজার হাজার চামচিকে বাসা বেঁধেছে, আর ঘরের মধ্যে ভীষণ একটা দুর্গন্ধ উঠেছে। মেঝেতে কাল যে জাজিম দেখেছেন তার চিহ্নমাত্র নেই। সে লোকজনও কোথায় অদৃশ্য হয়েছে। ঘরের মাঝ প্রান্তে একটা খাট আছে বটে, কিন্তু মেহগিনির নয়, একটা সাধারণ পায়া ভাঙা তক্তপোষ। ওর ওপরে যে ছেঁড়া তোষকটা আছে তার থেকে ইঁদুর তুলো বের করে ঘরময় ছড়াচ্ছে। ডাক্তারবাবু প্রায় হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে এসে বসলেন। চেয়ার থেকে পড়ে যাওয়ার ফলেই হোক অথবা বহুদিন পর ঘোড়ায় চড়ার জন্যেই হোক সর্বাঙ্গে ব্যথা করছিল। চারিদিকে তাকাতে লাগলেন তিনি, যদি কারো দেখা পাওয়া যায়। এমন সময় দেখলেন একটি মাঝবয়সী ভদ্র মহিলা আপন মনে হন হন করে আস্তে আস্তে হঠাৎ তাকে দেখে থমকে দাঁড়িয়ে গেলে। এইবার ছুট দেবে বোধ হয়। ডাক্তারবাবু তাড়াতাড়ি ডাকলেন, শুনছেন শুনছেন, এটা কোন জায়গা বলতে পারেন? মানুষের গলা শুনে মেয়েটি যেন আশ্বস্ত হলো, তবু দূর থেকে বললে, কোত্থেকে আসছেন? ডাক্তার বুঝি? হ্যাঁ ডাক্তার, আসি মুর্শিদাবাদ থেকে। জঙ্গিপুরের কাছে আমার মামার বাড়ি। ও বুঝেছি। আপনি কি বুঝলেন বলুন তো? এই যে বাড়ি দেখছেন, এরা এককালে রাজা ছিলেন। ইদানিং অবস্থা খারাপ হয়ে আসছিল। কিছুদিন আগে গ্রামে হঠাৎ কলেরা লাগে। কলেরা জোর লাগতেই সেখানকার হাসপাতালের ডাক্তার একদিন রাত্রে প্রাণের ভয়ে স্ত্রী পুত্র নিয়ে সরে পড়েন। ঠিক সেই রাত্রেই রাজবাড়িতে কর্তাবাবুর একমাত্র মেয়ের কলেরা হলো। গ্রামে ডাক্তার নেই, চারিদিকে ঘোড়া নিয়ে লোক ছুটল যেখান থেকে হোক ডাক্তার আনতে, কিন্তু ডাক্তার আর পাওয়া গেল না। কর্তাবাবুর বড় পেয়ারের ঘোড়া মশাই, অমন ঘোড়া আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। মাঝ থেকে সেটারও যে কি হলো, রাস্তাতেই মারা গেল। আর ভোর হতে না হতে রাজবাড়ির সমস্ত লোকও শেষ হয়ে গেল। সে এক আশ্চর্য ব্যাপার মশাই, যেন ভোজবাজি। কর্তাবাবুর কথা উঠতেই ডাক্তার শিউরে উঠলেন, বললেন, তারপর কি ঘটেছিল? তারপর আর কি মশাই, মাঠে কোনো ডাক্তারকে রাত্রে একা পেলে তার রক্ষা নেই। আপনি একা নন, এর আগে 2-3 জন ডাক্তার এমনই বিপদে পড়েছিলেন।
100 মাইলের ফেরে পড়েছেন, এবেলা আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, চলুন, ওবেলা অন্য ব্যবস্থা করা হবে। ডাক্তারবাবু ধীরে ধীরে উঠতে উঠতে বললেন, হ্যাঁ তাই চলুন। শেষ হলো আজকে আমাদের উপস্থাপনা ডাক্তারের বিপদ। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো।